আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। স্বীকৃত ফল পাল্টে দিতে নিজ দলের গভর্নরদের চাপ দিচ্ছেন ট্রাম্প। বাইডেনের শপথ ঠেকাতে নতুন মামলা। আনুষ্ঠানিকভাবে জয় নিশ্চিত করলেন জো বাইডেন। অভিষেকে ট্রাম্পকে আমন্ত্রণ, না আসলে স্বৈরতন্ত্রের পরিচয় দেবেন বলে মন্তব্য। ভয়াবহ সময় পার করছেন নিউ ইয়র্কের ট্যাক্সি ক্যাব ব্যবসায়ী ও চালকরা। টিকতে না পেরে অন্য স্টেটে চলে যাচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি। কুষ্টিয়া বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় শনাক্ত 4 মাদ্রাসা ছাত্র আটক। উস্কানিদাতারাও পার পাবেন না বলে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং সূর্যের চেয়েও 10 গুণ বেশি তাপ উৎপাদনে সক্ষম কৃত্রিম সূর্য বানালো চীন। তাপমাত্রা 150 মিলিয়ন ডিগ্রিরও বেশি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভোটে না পেরে এবার স্বীকৃত ফল পাল্টে দিতে নিজ দলের গভর্নরদের উপর অব্যাহত চাপ দিচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যেই তিনি জর্জিয়ার নিজ দলের গভর্নর ব্রায়ান ক্যাম্পকে স্টেট আইনসভার বিশেষ অধিবেশন ডেকে ফল বাতিল করার জন্য বলেছেন। যদিও ট্রাম্পের চাপে নতি স্বীকার করেনি জর্জিয়ার গভর্নর। বিস্তারিত রিপোর্টে। ব্যাটল গ্রাউন্ড জর্জিয়ার ভোটের ফল পাল্টে জো বাইডেনের জয় উল্টে দিতে সহায়তা করার জন্য স্টেট রিপাবলিকান গভর্নরের ওপর চাপ সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারাবাহিক কয়েকটি টুইটে তিনি জর্জিয়ার নিজের দলের গভর্নর ব্রায়ান ক্যাম্পকে স্টেট আইনসভার বিশেষ অধিবেশন ডাকার নির্দেশ দেন। বলেন, বিশেষ অধিবেশনের মাধ্যমে ভোটের ফল বাতিল করার জন্য। কিন্তু এসব চাপকে পাত্তা দেননি জর্জিয়ার গভর্নর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এভাবে কোনো প্রেসিডেন্ট রাজ্য গভর্নরকে ভোটের ফল পাল্টে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন এমন কোনো নজির নেই। ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার গভর্নরকে চাপ দেওয়ার আগে অ্যারিজোনার গভর্নর ডাগ ডুসিকে একই কায়দায় চাপ দেন। শনিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পকে ফোন করে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের স্বাক্ষর নিরীক্ষা করার জন্য দাবি তুলতে বলেন। কিন্তু এই ধরনের কোনো নিরীক্ষার আদেশ দেওয়ার ক্ষমতা না থাকায় যুক্তি দিয়ে ক্যাম্প প্রেসিডেন্টের আহ্বান প্রত্যাখ্যান করেন। এরপরই টুইটারে গভর্নর ক্যাম্পের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেন ট্রাম্প। ফল উল্টে দিতে মরিয়া ট্রাম্প টুইটারে লেখেন, আমি খুব সহজে ও দ্রুত জর্জিয়ার জয় পেতাম যদি গভর্নর ব্রায়ান ক্যাম্প বা স্টেটের স্বরাষ্ট্রমন্ত্রী সামান্য একটি স্বাক্ষর নিরীক্ষার অনুমতি দিতেন। কেন এ দুজন রিপাবলিকান এই প্রস্তাবে না বলেছেন? টুইটারের জবাবে ক্যাম্প জানান, তিনি 3 বার স্বাক্ষর নিরীক্ষার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন। পরে জর্জিয়ার ডালডোস্টার এক সমাবেশে দেওয়া ভাষণে ট্রাম্প আবার ক্যাম্পকে নিয়ে কথা বলেন গভর্নরকে অনেক কঠোর হতে হয়। সমাবেশে উপস্থিত উৎফুল্ল জনতাকে ট্রাম্প বলেন তিনি এখনও নির্বাচনে জিততে পারেন। ফের নিজের অপ্রমাণিত অভিযোগ তুলে বলেন, তারা আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও প্রতারণা করেছে, কিন্তু আমরাও এখনো এটি জিততে পারি। Starting December 14th, you have to do it. They cheated and they rigged our presidential election, but we will still win it. এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তবে করোনা মহামারীর কারণে তার অভিষেক অনুষ্ঠানে জনসমাগম বেশি হবে না। অনুষ্ঠানের বড় একটি অংশ হবে ভার্চুয়ালি। তবে তার শপথ আটকে দিতে নতুন মামলা করেছে ট্রাম্পের প্রচারণা টিম। শুক্রবার জর্জিয়ায় নতুন করে আরও একটি মামলা করে আদালতের কাছে প্রেসিডেন্টের নির্বাচনের ফল অকার্যকর ঘোষণার জন্য আর্জি জানানো হয়েছে। সিএম শফিক, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর জন্য নির্দেশ আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গোয়েন্দা এজেন্সির সঙ্গে বাইডেনের অন্তর্বর্তী টিমকে বৈঠক করতে দেয়নি পেন্টাগন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নিয়োজিত বাইডেনের অন্তর্বর্তী টিম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক গোয়েন্দা এজেন্সিগুলোর সঙ্গে এখনও বৈঠকের সুযোগ পায়নি। এসব এজেন্সির মধ্যে রয়েছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। তবে অন্যান্য বিভাগের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণভাবে এগোচ্ছে, যদিও পেন্টাগন বাইডেনের টিমকে বৈঠক করতে না দেওয়ার কথা অস্বীকার করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ক্যালিফোর্নিয়ার ৫৫টি ইলেকটোরাল ভোট সরকারিভাবে পাওয়ার মাধ্যমে তার জয় নিশ্চিত হয়। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পথও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এদিকে নিজের অভিষেক অনুষ্ঠানে বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন তিনি উপস্থিত না থাকলে স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় দেবেন। বিস্তারিত রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অফ স্টেটস অ্যালেক্স প্যাডিলা শুক্রবার সন্ধ্যায় বাইডেনকে স্টেটের ৫৫টি ইলেকটোরাল কলেজ ভোটের আনুষ্ঠানিক অনুমোদন দেন। এর ফলে আনুষ্ঠানিকভাবে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯টিতে, যা প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় সংখ্যক ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের চেয়ে বেশি। এতে অন্য কয়েকটি স্টেটের সরকারি ফল ঘোষণা বাকি থাকতেই বাইডেনের হোয়াইট হাউসে যাওয়া নিশ্চিত হয়েছে। আগামী ২০শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে অভিষেক হবে বাইডেনের। We remain in the midst of one of the worst economic and job crises in modern history. But it doesn't have to stay that way. এদিকে অভিষেক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি আশা করছি ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তবে এতে ট্রাম্প উপস্থিত না হলে তার স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় বেরিয়ে আসবে। অবশ্য যুক্তরাষ্ট্রে আগেও ক্ষমতা হস্তান্তর বা প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্টরা। এর আগে সাবেক প্রেসিডেন্ট জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস এবং অ্যান্ড্রু জনসন উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে অংশ নেননি। এদিকে বাইডেনের জয় ঠেকাতে ট্রাম্পের প্রচারণা শিবিরের করা ৩০টি মামলা আদালতে খারিজ হয়ে গেছে। বাকিগুলো একই পরিণতির দিকে যাচ্ছে। তবে ক্ষুব্ধ ট্রাম্প একের পর এক ফেসবুক ও টুইটারে নির্বাচনের কারচুপি ও জালিয়াতির কথা অব্যাহত রেখেছেন। এছাড়া পথে কাটা বিছিয়ে চলতি সপ্তাহে বাইডেনের ট্রানজিশন টিমের সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি সহ একাধিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের অনুরোধও নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের এক হাত নিলেন তার ভাতিজি ম্যারি ট্রাম্প। তিনি ট্রাম্পকে অপরাধী, নির্মম ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, হোয়াইট হাউস ত্যাগ করার পর ট্রাম্পের স্থান হবে কারাগারে। শনিবার এক সাক্ষাৎকারে ম্যারি বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার বিকল্প নেই। ম্যারি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি। এবার অন্যান্য প্রসঙ্গ। নিউ ইয়র্কে মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি এমটিএ পাতাল সাবওয়ে বা রেলের ভাড়া ও সেতুর টোল আগামী বছরের শুরু থেকে বাড়ানোর পরিকল্পনা করছে। ২০০৯ সাল থেকে এজেন্সির নীতিমালা অনুসারে প্রতি ২ বছরে এমটিএ পাতাল রেলের ভাড়া ও সেতুর টোল বৃদ্ধি করতে পারবে। তবে এমটিএর নতুন পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নিউ ইয়র্কবাসী। ১ ডিসেম্বর এমটিএতে সব দলের রাজনীতিবিদ, ট্রানজিট কর্মী, যাত্রী ও গাড়ি চালকেরা এই সম্ভাব্য ভাড়া বৃদ্ধির প্রথম সরকারি শুনানিতে অংশ নেন। এই সময় তারা ভাড়া বৃদ্ধির বিরোধিতা করেন। গত মাসে এমটিএ ফিন্যান্স অফিসার মার্ক ইয়ং এজেন্সি বোর্ডের সদস্যদের জানান, পাতাল রেলের জন্য মূল ভাড়ার ১১ সেন্ট বৃদ্ধি, ৭ দিন ও ৩০ দিনের পাসগুলো বিলুপ্তকরণ এবং নতুন একক যাত্রার টিকিটের জন্য $১ বাড়ানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। লং আইল্যান্ড রেল রোড এবং মেট্রো নর্থে ভাড়ার জোন সংখ্যা কমানোর বিষয়টিও বিবেচনা আনা হয়েছে। এদিকে সেতু ও টানেলের টোল বিভিন্ন সময়ে পরিবর্তন করার প্রস্তাব ইতিমধ্যে করা হয়েছে। করোনা মহামারীর ধকলে ভালো নেই নিউ ইয়র্কের ট্যাক্সি ক্যাব ব্যবসায়ী ও চালকরা। একের পর এক প্রতিকূল পরিস্থিতি আর আতঙ্কে থাকা ক্যাব চালকদের সুদিন আসার যেন কোনো লক্ষণই নেই। চরম টানাপোড়েনে তাই নিউ ইয়র্ক নগরে কর্মরত প্রায় ৫০,০০০ বাংলাদেশি ক্যাব চালকের অনেকেই এখন অন্য স্টেটে চলে যাওয়ার কথা ভাবছেন, চলেও গেছেন অনেকে। বিস্তারিত রিপোর্টে।
নিউ ইয়র্কে অভিবাসীদের বড় একটি অংশ সরাসরি ক্যাব ব্যবসা ও চালানোর সঙ্গে জড়িত। করোনার ভয়াবহতা শুরুর পর থেকে গত কয়েক মাস বেকার ভাতা সহ অতিরিক্ত $600 তাদের জীবিকা নির্বাহে অনেকটা সাহায্য করেছিল। কিন্তু প্রণোদনা বন্ধ হওয়ার পর অনেকেই নিউ ইয়র্ক নগরের বাসা ভাড়া সহ অন্যান্য খরচ মেটাতে পারছেন না। আর তাই বাধ্য হয়ে অনেকেই বাফেলো, আলবেনি, টেক্সাস, মিশিগান বা ফ্লোরিডা চলে গেছেন। Very nervous. Last 2 hours, I don't have the passenger. It's very slow our business. নিউ ইয়র্কে গত কয়েক বছর ধরে এমনিতেই ক্যাব ব্যবসায় ধস নেমেছে। ইতিমধ্যে বিমানবন্দর যাত্রী সেবায় বড় ধাক্কা খেয়েছে রাইড শেয়ার কোম্পানি উবার ও লিফট। বিশেষ করে ইউরোপে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে কঠিন সময় পার করছেন তারা। নগরের তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে গড়ে ৩,২৫৭টি ইয়েলো ক্যাব এবং ৫৭৫টি গ্রিন ক্যাব যাত্রী সেবায় কাজ করেছে, যা ২০১৯ সালের সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৭০% কম। এই সংকট কাটাতে কয়েকটি মেডেলিয়ান ও গ্যারেজ মালিক চালকদের কাজে ফিরে আসতে অনুরোধ করেন। এমনকি চালকদের দৈনিক ভাড়ার অর্ধেক ক্যাব ভাড়া দেওয়ার পর কিছু চালক সম্প্রতি কাজে ফিরেছেন, কিন্তু বেশিরভাগ চালক জীবনের ঝুঁকি নিয়ে ফিরতে নারাজ। এদিকে উবার ও লিফটের মতো ইয়েলো ক্যাবে অ্যাপ চালুর প্রস্তাব আবারও তুলেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল বেন ক্যালস। তিনি ২০১৪ সালেও এমন একটি বিল উঠিয়েছিলেন। তখনকার সময় বিলটি পাশ হলেও আইনে পরিণত হয়নি, কারণ উবার ও লিফট বিরোধিতা করায় টিএলসি অনুমতি দেয়নি। এর পেছনে মূল কারণ ছিল ৬৬% যাত্রী রাইড শেয়ার অ্যাপ নির্ভর। অবশ্য গত বছর নগর কর্তৃপক্ষের করা নতুন নিয়মে বাধা পড়েছেন বেশিরভাগ রাইড শেয়ার কোম্পানির চালকও। উবার লিফটে ক্যাপিং, নতুন লাইসেন্স প্লেট ইস্যু বন্ধ করে দেওয়ার পর অনেক চালক এই ব্যবসা ছেড়ে দিয়েছেন। ক্যাব চালিয়ে বাসা ভাড়া, গাড়ি ভাড়া, ইন্স্যুরেন্স দেওয়ার পর কোনো কিছুই থাকছে না, দাবি ক্যাব চালকদের। অন্যদিকে নিউ ইয়র্ক নগরের ট্যাক্সি শিল্পকে বাঁচাতে নেওয়া নতুন সহায়তা পরিকল্পনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক সময় ট্যাক্সি মেডালিয়ান বা নাম্বারের দাম ছিল $10 লাখ বেশি। তার দাম কমতে কমতে একসময় $2 লাখ নিচে নেমে আসে। সেটি এখন $1,25,000 নেমে এসেছে। তারপরেও আশার আলো দেখছেন না কেবিরা। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস আপডেট। যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী শনিবার মৃত্যুর সংখ্যা 2,80,000 ছাড়িয়ে গেছে। চলতি মাসের শুরু থেকে প্রতিদিন 2,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে 1,46,51,600 জন করোনা আক্রান্ত হয়েছেন। অপরদিকে কমপক্ষে 2,81,200 জন করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন। গত 24 ঘন্টায় প্রায় 2.5 লাখ মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে 2,27,885 জন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারী শুরুর পর এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় শনাক্ত 4 মাদ্রাসা ছাত্র আটক। উস্কানি দাতারাও পার পাবেন না বলে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশন। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন 718-685-2855। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ সংবাদ।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত 4 উগ্রবাদী মাদ্রাসার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এদিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর সহ কুষ্টিয়া শহরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়া জেলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনায় দেশে ও প্রবাসে প্রতিবাদের ঝড় বইছে। বিস্তারিত রিপোর্টে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে 4 মাদ্রাসা ছাত্রকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার গভীর রাতে কুষ্টিয়ার জুগিয়া এলাকার একটি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি হুঁশিয়ার করে বলেছেন, উস্কানিদাতাদেরও ছাড় দেওয়া হবে না। এই যে উস্কানি দিচ্ছে এবং এই যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে মিথ্যে তথ্য দিয়ে বের করে নিয়ে আসছে, আমরা অবশ্যই এটাও আমরা দেখব। আটককৃতরা হলো আবু বকর, নাহিদ, আল আমিন এবং ইউসুফ। তারা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এদের মধ্যে সরাসরি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে আবু বকর ও নাহিদ। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যাওয়া সিসিটিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত 2:16 জুব্বা ও টুপি পরিহিত 2 যুবক মই বেয়ে নির্মাণাধীন ভাস্কর্যের উপর উঠে শক্ত কিছু দিয়ে ভাঙচুর করছে। কয়েক সেকেন্ড ভাঙচুর শেষে তারা মই বেয়ে নিচে নেমে নির্বিঘ্নে চলে যাচ্ছে। এদিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর কুষ্টিয়া শহরে জেলা বিএনপি কার্যালয়ে দফায় দফায় ভাঙচুর ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবুদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। অন্যদিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর সহ কুষ্টিয়া শহরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় জেলা শহরে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। রবিবারও বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের বিভিন্ন সংগঠন। জাতির জনকের ভাস্কর্য স্পর্শ করা মানে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের স্বাধীনতাকে আঘাত করা। আজ পর্যন্ত কোনো ভাস্কর্য নিয়ে কথা হয় নাই, কিন্তু আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত আন্দোলন, এত কথা বলতে এদের ইন্ধনদাতাকে। আবু জরাল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। শনিবার দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী কোনো কারণ ছাড়াই মিছিল সহকারে প্রকাশ্যে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে শনিবার বিকেলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি। এবার নিউ ইয়র্ক কমিউনিটি সংবাদ। কুষ্টিয়া নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার রাতে জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিট সড়কে মুজিব সেনা যুক্তরাষ্ট্রের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে প্রয়োজনে প্রবাস থেকে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকতে হবে। তারা দেশের প্রতিটি জেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনেরও দাবি জানান। ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে বলেও তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য দেন আয়োজক মোহাম্মদ শাখাওয়াত বিশ্বাস, দুরদ মিয়া, শেখ জামাল হোসেন, নাফিকুর রহমান তুরান, জেড এ জয়, জাহাঙ্গীর মিয়া, শিবলি সাদিক, মাহফুজ হায়দার, জাহিদ হাসান, বিদ্যুৎ হোসেন খোকন সহ অন্যরা। এবার আন্তর্জাতিক সংবাদ।
প্যারিস জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশের সহিংসতার প্রতিবাদে শনিবার বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে পটকা ছুঁড়েছে, গাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যারিকেড পুড়িয়ে দিয়েছে। জবাবে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়েছে। এর আগে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছিল। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের অধিকাংশ কালো পোশাক পরিহিত ছিল এবং তাদের মুখ ঢাকা ছিল। এদের কেউ কেউ রাস্তার পাথর ভাঙতে হাতুড়ি ব্যবহার করেছে। নভেম্বরে বেশ কয়েকজন পুলিশ সদস্য কৃষ্ণাঙ্গ সঙ্গীত পরিচালক মিশেল জেকলারকে প্রহার করে। সম্প্রতি সে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু হয়। ভারত অচলের হুমকির মুখেও বিতর্কিত কৃষি আইন বাতিলের রাজি নয় মোদী সরকার, বরং আইনের কিছু ধারা সংশোধনে সরকারের তরফ থেকে কৃষক নেতাদের কাছে লিখিত প্রস্তাব করা হয়েছে। তবে আংশিক কোনো সংশোধন নয়, আইনটি পুরোপুরি বাতিলে অনড় বিক্ষোভকারীরা। লাখ লাখ বিক্ষোভকারী ঘিরে রেখে আছে রাজধানী দিল্লি। প্রতিদিনই সেখানে যোগ হচ্ছে হাজারো নতুন বিক্ষোভকারী। বিস্তারিত রিপোর্টে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠকের পর বিক্ষোভরত কৃষক প্রতিনিধিদের সঙ্গে পঞ্চম দফার আলোচনা সেরেছে ভারত সরকারের একটি প্রতিনিধি দল। ওই বৈঠকে কৃষক প্রতিনিধিদের কাছে সরকারের তরফে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কৃষকদের সাফ কথা, আইন বাতিলের পরই তারা থামাবে তাদের বিক্ষোভের চাকা। নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও কর্মসূচিতে কৃষকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দিল্লির সীমান্ত জুড়ে ইতোমধ্যে অবস্থান নিয়েছে লাখ লাখ কৃষক। এই সপ্তাহে 2 দফা কৃষক প্রতিনিধিদের সঙ্গে ভারত সরকারের বৈঠক ব্যর্থ হয়েছে। সরকার কৃষি পণ্যের সর্বনিম্ন মূল্য নিয়ে বারবার মৌখিক আশ্বাস দিলেও তা মানতে রাজি নয় কৃষকেরা। এমন প্রেক্ষাপটে শনিবার উভয় পক্ষের পঞ্চম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার সহ ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। ওই বৈঠকের পর সরকার কৃষি আইন সংস্কারে সম্মত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে লাখো কৃষক। তারা এসেছেন মূলত 6টি রাজ্য থেকে: পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা ও রাজস্থান থেকে। মোদী সরকার সম্প্রতি কৃষি আইনে বদল করে কর্পোরেট কোম্পানিগুলোকে কৃষকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কৃষকদের বিশ্বাস, এতে তারা শেষ পর্যন্ত বড় কোম্পানিগুলোর হাতে জিম্মি ও দাসে পরিণত হবেন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ভারতে প্রায় 560 ফুট ব্যাসের বৃত্তাকার সংসদ ভবন থেকে যাবে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসেবে, আর তার পাশেই নতুন করে ত্রিভুজ আকৃতির সংসদ ভবন তৈরি হবে প্রায় 64,500 বর্গমিটার জায়গার ওপর। এতে খরচ হবে 971 কোটি টাকা। চলতি বছরের 10 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা করবেন। লোকসভার স্পিকার ওম বিড়লা গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। 2022 সালে ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তিতে নতুন সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু করার পরিকল্পনা রয়েছে। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। সূর্যের চেয়েও 10 গুণ বেশি তাপ উৎপাদনে সক্ষম কৃত্রিম সূর্য বানালো চীন। তাপমাত্রা 150 মিলিয়ন ডিগ্রিরও বেশি। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, 2nd ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। করোনার ভয়ে অস্থির উত্তর কোরিয়া। করোনা বিধি নিষেধ প্রবলভাবে জারি করা হয়েছে সেখানে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলেই অভিযুক্তকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ফায়ারিং স্কোয়াডের সামনে। 28 নভেম্বর উত্তর কোরিয়ার এক নাগরিককে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে বন্ধ থাকা সীমান্ত পেরিয়ে চোরাচালান করার চেষ্টার কারণে। নাগরিকদের ভয় দেখাতেই এই নির্দেশিকা জারি করেছেন স্বৈরশাসক কিম জং উন। উল্লেখ্য, করোনার আঁতুড়ঘর চীনের সঙ্গে 880 মাইল সীমান্ত জুড়ে রয়েছে উত্তর কোরিয়া। করোনা ছড়ানোর শুরু থেকেই সেই সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। দুই দেশের পর্যটকদের মধ্যে যাতায়াতে নিষেধাজ্ঞা টানা হয়েছে, যদিও উত্তর কোরিয়ায় কোনো করোনা আক্রান্ত নেই বলে দাবি শাসক কিম জং উনের। কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন, যার তাপমাত্রা 150 মিলিয়ন ডিগ্রির বেশি। অর্থাৎ নির্দিষ্ট স্থানে পারমাণবিক চুল্লিতে উৎপন্ন করা এই তাপ বাইরের যে কোনো কিছুকে চোখের পলকে ভস্ম করে দিতে পারে। এই কৃত্রিম সূর্যের ফলে দেশের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহুগুণ বেড়ে গেল বলে দাবি চীনের। বিস্তারিত রিপোর্টে। 2006 সাল থেকেই পারমাণবিক ফিউশন চুল্লির ছোট সংস্করণ তৈরির কাজ করছিল চীন। এবার তা পূর্ণ আকারে তৈরি করে চালু করে ফেলল। শুক্রবার সফলভাবে HL-2M টোকামাক পারমাণবিক চুল্লি চালু করা হয়েছে। চুল্লিটি চীনের বৃহত্তম ও সবচেয়ে উন্নত পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা যন্ত্র। চুল্লিটিতে উৎপাদিত বিপুল পরিমাণ তাপ ও শক্তির কারণে একে কৃত্রিম সূর্য বলা হয়। কৃত্রিম সূর্য কোনো সাধারণ পারমাণবিক চুল্লি নয়। পারমাণবিক অস্ত্র বা বিদ্যুৎ চুল্লিগুলোতে নিউক্লিয়ার ফিশন পদ্ধতিকে কাজে লাগানো হয় এই প্রক্রিয়ায় যাতে পারমাণবিক নিউক্লিয়াসগুলো ক্রমাগত ভাঙতে থাকে। কিন্তু কৃত্রিম সূর্যতে কাজে লাগানো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া, যা পারমাণবিক নিউক্লিয়াসগুলোকে একীভূত করে। কৃত্রিম সূর্যের ক্ষেত্রে গরম প্লাজমা ফিউজ করার জন্য একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র ব্যবহার করা হচ্ছে। এর ফলে 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি হতে পারে, যা সূর্যের কোর অংশের উত্তাপের চেয়ে 10 গুণ বেশি। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এই চুল্লির অবস্থান। গত বছরের শেষ দিকে এটি তৈরির কাজ সম্পন্ন হয়েছিল। চীনা বিজ্ঞানীদের আশা যন্ত্রটি একটি শক্তিশালী ক্লিন এনার্জি অর্থাৎ গ্রিনহাউস গ্যাসবিহীন শক্তির উৎসের সম্ভাবনা খুলে দিতে পারে। পারমাণবিক ফিউশন শক্তির বিকাশ যে শুধুমাত্র চীনের কৌশলগত শক্তির চাহিদার সমাধান করবে তাই নয়, ভবিষ্যতে চীনের জ্বালানি ও জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য এটি তাৎপর্যপূর্ণ। তবে ফিউশন প্রক্রিয়া অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। কৃত্রিম সূর্য চালু করতে খরচ হয়েছে আনুমানিক 2250 কোটি মার্কিন ডলার। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। উৎপাদন, বিপণন ও লাভে এশিয়ার সেরা 200টি কোম্পানির মধ্যে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের 3টি কোম্পানি। সেগুলো হলো স্কয়ার, রেনেটা ও ফরচুন। শনিবার বাংলাদেশের এই 3 কোম্পানি সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা সফল শীর্ষ 200টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এই 3 কোম্পানির মধ্যে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ম্যাগাজিনটিতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ধরা হয়েছে $1716 মিলিয়ন। এছাড়া কোম্পানির বিক্রি 512 মিলিয়ন এবং নিট আয় ধরা হয়েছে $150 মিলিয়ন। অন্যদিকে রেনেটা ফার্মাসিউটিক্যালসের বাজার মূল্য $1071 মিলিয়ন। কোম্পানির বিক্রির পরিমাণ 512 মিলিয়ন এবং নিট আয় $45 মিলিয়ন। এবার খেলার সংবাদ।
মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন করি অ্যান্ডারসন। সকলকে হতবাক করে দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার, যিনি আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশের ১ বছরের মধ্যে হইচই ফেলে দিয়েছিলেন মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে। নিউজিল্যান্ড ছেড়ে তিনি আপাতত পাকাপাকিভাবে থাকবেন যুক্তরাষ্ট্রে। এখানে তিনি মেজর লিগ টি-20-তে ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। ৩ ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্ল্যাক ক্যাপস জার্সিতে ৯৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন করি। অ্যান্ডারসনের বাগদত্তা ম্যারি মার্গারেট একজন আমেরিকান। তিনি করির ভবিষ্যৎ পরিকল্পনায় ভূমিকা রেখেছেন বলেই মনে করা হচ্ছে। মেজর সকার লিগ টি-20 ক্রিকেটে করি অ্যান্ডারসন আপাতত সবচেয়ে হাই প্রোফাইল ক্রিকেটার। তিনি ছাড়াও এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেন পিয়েত, পাকিস্তানের সামিয়া ইসলাম। এবার সংস্কৃতি সংবাদ। কলকাতার বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। নিজ বাড়িতে ছিলেন শয্যাশায়ী। অবশেষে রবিবার না ফেরার দেশে চলে গেলেন ৯০ বছর বয়সী এই অভিনেতা। সত্যজিৎ রায় পরিচালিত জয় বাবা ফেলুনাথ ছবিতে ভণ্ড বাবাজি মাছলি বাবার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২ বাংলাতে তিনি জনপ্রিয়। তার আসল নাম সুরেন্দ্রনাথ হলেও মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। মনু তার ডাকনাম। সরকারি চাকরি করার সময় আসল নাম ব্যবহার করতেন। পরে যখন অভিনয়ে আসেন তখন ডাকনামটাই রয়ে যায়। সিনেমাতেও ওই নামই চলে এসেছে। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটার কর্মী। তার প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নিচে মুক্তি পায় ১৯৫৯ সালে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বীকৃত ফল পাল্টে দিতে নিজ দলের গভর্নরদের চাপ দিচ্ছেন ট্রাম্প। বাইডেনের শপথ ঠেকাতে নতুন মামলা। আনুষ্ঠানিকভাবে জয় নিশ্চিত করলেন জো বাইডেন। অভিষেকে ট্রাম্পকে আমন্ত্রণ, না আসলে স্বৈরতন্ত্রের পরিচয় দেবেন বলে মন্তব্য। ভয়াবহ সময় পার করছেন নিউ ইয়র্কের ট্যাক্সি ক্যাব ব্যবসায়ী ও চালকরা। টিকতে না পেরে অন্য স্টেটে চলে যাচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় শনাক্ত ৪ মাদ্রাসা ছাত্র আটক। উস্কানিদাতারাও পার পাবেন না বলে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং সূর্যের চেয়েও ১০ গুণ বেশি তাপ উৎপাদনে সক্ষম কৃত্রিম সূর্য বানালো চীন। তাপমাত্রা ১৫০ মিলিয়ন ডিগ্রিরও বেশি। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ অন করুন www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।